সম্মানীয় অসিত ব্যানার্জি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব চক্রবর্তী, মঞ্চে আছেন তমলুক মহকুমা ফেডারেশনের সভাপতি সুদীপ্ত বেয়াল, ফেডারেশনের জেলার 2 দপ্তর সম্পাদক কৌশিক অধিকারী এবং চন্দন চক্রবর্তী, তমলুক মহকুমা ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং জেলার জয়েন্ট সেক্রেটারি রাজীব চক্রবর্তী, মঞ্চে আছেন আমাদের জেলা শাসক দপ্তর ইউনিটের সভাপতি এবং জেলার বলা যেতে পারে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেই কাজ করছেও, আমার অনেকটা দায়িত্ব নিয়েও দায়িত্ব সামলাচ্ছে ভাই সুরজিৎ শাসমল, চণ্ডীপুর ব্লক কমিটির সভাপতি আলোক বর্মন, আরএনসির জেলা সভাপতি জাকির হোসেন, ময়না ব্লক কমিটির সম্পাদক মইনা ভোতা, দীর্ঘদিনের পূর্ব পরিচিত এই ব্লক ইউনিটের সভাপতি নেতৃত্ব প্রসেনজিৎ দা থেকে শুরু করে বড়বাবু আমাদের মানসবাবু আছেন এবং আপনারা যারা আছেন সকলকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি তাপসের বক্তব্যটা শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এর যা বলার তেজ, একটা সময় আমাদের বলার তেজ ওইরকমই ছিল। দিনের পর দিন আমরা প্রোগ্রাম করতে করতে দেখবে যারা যত বেশি প্রোগ্রাম করেছে গলার আওয়াজ তাদের তত বেশি কমে গেছে। অসিতারও একই অবস্থা, আমারও প্রায় একই অবস্থা। আমরা চাইছি কি নতুন প্রজন্মের যারা ছেলেরা নেতৃত্বরা তারা উঠে আসুক, তাদের মধ্য থেকে কর্মচারীর কথা উঠে আসুক। আজকে আমরা যারা অনেক প্রজন্মের প্রতিনিধিরা আজকে সবাই আছেন, বিগত ব্লক সম্মেলনে দেখেছিলাম তার থেকে এবারে উপস্থিতি যেমন ভালো, তেমনি আপনাদের প্রত্যেকের দেখলাম আজকে শোনার প্রতি আগ্রহ আছে। তাই আপনাদের কাছে সামগ্রিক 2-4টে দিক নির্দেশ করতে চাইছি। আমাদের এই ব্লকের ইউনিট 14খানা ইউনিট, প্রত্যেক ইউনিট থেকেই প্রতিনিধিত্ব করছেন আজকে। আমি দেখছিলাম কেবলমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতে গিয়ে শুধু তাপস একাই ছুটাছুটি করছে, আর কাউকে সেরকম সহযোগিতা করতে দেখছি না। এটা কেন হবে? টিম ফেডারেশন যদি বলি, টিম ব্লক হবে। তাপস আর বিনয় ছাড়া বাদ বাকি এখানে বড়বাবু একটু হেল্প করছেন, কার্তিক একটু হেল্প করছে। ইউনিটের যারা দায়িত্বে আছেন তাদের অ্যাক্টিভিটিস কিন্তু চোখে পড়ার মতো নয়। আমি কেন এই কথা বললাম? সংগঠনকে প্রথম কথা ভালোবাসতে হবে। অনেকের আছে শ্রাদ্ধ বাড়ি গেলে নিমন্ত্রণ পেলে যায় না, কিন্তু বিয়ে বাড়ির নিমন্ত্রণ সে ছাড়ে না। অর্থাৎ আগ্রহটা, সংগঠনের অনুষ্ঠানে এসেছি আমার স্বতঃস্ফূর্ততা থাকবে না, কেবলমাত্র দায়সারা করে এলাম, না এলে বুঝি আমি কোনো খারাপ দৃষ্টিভঙ্গিতে পড়তে পারি, এই মানসিকতা যদি থাকে তাহলে সংগঠন করার দরকার নেই। একথা কেন বলছি? বলছি এ কারণে, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সংগঠন করছেন, আজকে যারা সংগঠনের মধ্যে আছে তাদের অতীত ইতিহাসটা জানতে হবে। সংগঠন কি? কোন কর্মচারী সংগঠন কেন, ট্রেড ইউনিয়ন কেন?
দাবি ছাড়া বাঁচতে পারে না, দাবি তার থাকবেই থাকবে। দাবিকে সামনে রেখেই সামনের দিকে এগোতে হয় সর্বপ্রথম গতি। আমরা বিগত দিনে দেখেছি বাম সরকারের পিরিয়ডে আজকে যে ডিএ ডিক্লেয়ার হলো, এই ডিএ ডিক্লেয়ার হবে হবে বলে বলে তৎকালীন সময়ে রাজ্য কমিশন কমিটি কয়েকদিন রাস্তায় কাঁধে দিয়ে কর্মচারীদেরকে মিছিল মিটিং করিয়ে নিত, ডিএ ডিক্লেয়ার হবে, ডিএ ডিক্লেয়ার হবে। আর ডিএ ডিক্লেয়ার হওয়ার পর যেদিন হতো সেদিনকে লাল আবিরে প্রশাসনিক দপ্তরগুলো ভরিয়ে দিত। আর যখন ডিএসি হাতে পেত সেদিন যে টাকা সে পাচ্ছে পাশে একজন খাতা কলম নিয়ে বসে থাকতো, তাকে তার একটা 1% টাকা দিয়ে যেতে হতো। এটা ছিল তৎকালীন সময়ের অভিজ্ঞতা। 2011 পরবর্তী সময়ে কোন কর্মচারী বলতে পারবেন না যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তো একই অবস্থা হয়ে গেছে, কর্মচারীদেরকে অর্থ তোলার একটা যন্ত্রে পরিণত করেছে, বলতে পারবেন না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছে প্রশাসনের মধ্যে কর্মচারীরা তার মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিয়ে কাজ করবে। সে জায়গায় এই যে তোলাবাজের মতো সিস্টেমটা বাম সরকারের সময় ছিল, এটা কিন্তু বর্তমান সময়ে প্রশাসনের মধ্যে নেই। আজকে এত মুক্তাঞ্চল তৈরি হয়েছে, আমরা মনে করি ভারতবর্ষের এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি পশ্চিমবাংলার বুকে, যিনি ভাবছেন কি গ্রাসরুট স্তরে নিয়ে ভাবছেন। কোনোদিন আমরা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি এত মর্যাদা সহকারে কথা বলতে। কি বলছেন তিনি? অফিসে যে জল ঝাড় দেয় তাকে তোমরা সুইপার ঝাড়ুদার বলো না, তাকে তোমরা কর্মবন্ধু বলো, মর্যাদা দাও। এদের বেতন ভাতা ছিল 3000, বেড়ে হলো 5000। কর্মচারীদের যেমনি নিম্ন একদম স্তরটাকে তিনি বেছে নিচ্ছেন, তেমনি সমাজ জীবনেও দেখেছি একটা ছাত্র যখন স্কুল যাচ্ছে খালি পায়ে, বলছে ওর পায়ে জুতো দেওয়ার ব্যবস্থা কর। এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এই উপলব্ধি নেই। আজকে আমরা দেখেছি পঞ্চায়েতের যে কর্মচারীরা বিগত দিনে যৌথ কমিটির নামে তারা সংগঠন করত, মূলত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রত্যেকটা নির্বাচনী প্রক্রিয়াটা পরিচালনার দায়িত্ব, প্রচার দায়িত্ব তারা ব্লকে ব্লকে নিত। তাদেরকে প্রশ্ন আমরা তো করতেই পারি, তোমরা যে সরকারটাকে তৎকালীন বাম সরকারটাকে চোখের মণির মতো রক্ষা করতে চেয়েছিলে বন্ধু, তোমরা কেন তাদেরকে বলনি যে কর্মচারীদের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাবতে? আজকে হেলথ স্কিমের আন্ডারে মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী আনলেন। একটা পঞ্চায়েতের কর্মচারী সে বা তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে দুশ্চিন্তায় দিন রাতিপাত করতে হয় না, সে তাকে নিশ্চিন্তে নিয়ে স্বাস্থ্য পরিষেবার মধ্যে ঢুকিয়ে দেয়, যেখানে তার পয়সা ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ পঞ্চায়েতের কর্মচারীদেরকে একটা ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্যে নিয়ে এলে, অথচ আমরা দেখেছি পঞ্চায়েতের বহু কর্মচারী তারা কিন্তু আগ্রহ করছেন না সংগঠনের প্রতি। আজকে আমার এখান থেকে মনে পড়ছে পেছনে বসে যে নীলকণ্ঠ, ও 93 সালে তখন চাকরি পায়নি, ও তখন কংগ্রেস দল ছিল, কংগ্রেস দলের প্রতীকে হলদিয়ার বুকে একটা পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। কিন্তু এখানে এখন দেখি সংগঠন আমাদের করছে কিন্তু ইনঅ্যাক্টিভ। এদের মতো ছেলেরা যদি অ্যাক্টিভ হয় তার কারা হবে? কারণ এটা তো ঘটনা যে আমি একজন কর্মচারী, আমি অবসর গ্রহণ করে গেলে আমার নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে আমি তার জীবন কাঠি হিসেবে কর্মচারী সংগঠনটাকে বেশি শক্তিশালী করতে পারি। আজকে আশা থেকে, আইসিডিএস থেকে, বিআরপি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর কর্মচারী, কেউ বলছে যে এটা হয়নি ওটা হয়নি, ধৈর্য তো ধরতে হবে। আর বাজেটে কখনোই কোনো একটা ক্যাডার নিয়ে বলা থাকে না, বাজেটে দপ্তর কেন্দ্রিক অর্থ বরাদ্দ থাকে। এবার সেই অর্থ বরাদ্দের ভেতরে
কোন খাতে কিভাবে ব্যয় হবে, দপ্তর সেটাকে পরবর্তী পর্যায়ে ঠিক করে। কেউ কেউ বলছিল কন্ট্রাকচুয়ালদের কোথাও কোথাও যৌথ কমিটি বা যৌথ মঞ্চ বলছিল। আমরা যখন 17 তারিখে সমস্ত সারা পশ্চিমবাংলা জুড়ে ব্লকে ব্লকে আনন্দের উচ্ছ্বাস করছিলাম যে 4% দিয়ে বাড়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ বলছিল বাইরে চিৎকার করে যে আরে পার্মানেন্ট কর্মচারীদের ডিএ বেড়েছে, কন্ট্রাকচুয়াল ভাই তুমি নাচতে যাচ্ছ কেন? অর্থাৎ কন্ট্রাকচুয়াল ভাইটাকে সে উস্কাচ্ছে। কন্ট্রাকচুয়াল ভাইটা সে বুঝেছে যে যেদিন কন্ট্রাকচুয়াল ভাইটা 60 বছরের নিশ্চয়তা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, ভেবেছে যে কন্ট্রাকচুয়াল ভাইটা এই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে, তাই ফেডারেশনের সঙ্গে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ ছিল। আজকে 3 লাখ টাকা ছিল অবসর, এর আগে তো ছিল না। আইসিডিএস আসাদের কারণ ছিল, রিটায়ার হয়ে যাওয়ার পরে শূন্য হাতে বাড়ি ফিরতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতার মধ্য থেকে যতটুকু সাহায্য করতে পারা যায়, বললেন 3 লাখ টাকা, পরবর্তী পর্যায়ে 5 লাখ টাকা। এবং এটাও ঘটনা যে আপনারা যারা আসাম আইসিডিএসে কাজ করছেন, একদিকে যেমন ভাতা পাচ্ছেন, অপরদিকে এখন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। গভর্নমেন্ট কিন্তু বলছে না যে যারা আইসিডিএস সাথে কাজ করছে এদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দাও, এরা তো সরকারি ভাতা পায়। এদের অর্থাৎ মানসিকভাবে মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন সমাজের পিছিয়ে পড়া শ্রমিক শ্রেণী, কর্মচারী শ্রেণী তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। কারণ আমরা জানি কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে 2-3টে প্রক্রিয়ার মধ্য দিয়ে। সে প্রক্রিয়াগুলো কি? প্রথমে চাইছিল জাতপাতের রাজনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করো, পশ্চিম বাংলার শান্তিটাকে নষ্ট করো। যখন 2011 সালে পশ্চিম বাংলার মানুষ বলল আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না, পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো গাঢ় করতে চাই, যারা করতে চাইছে তাদেরকে পশ্চিম বাংলার ক্ষমতায় আসতে দিল না পশ্চিম বাংলার মানুষ। এটা যেমন ভাবে তারা ভেবেছে, তেমনি ভাবে ভেবেছে যে পশ্চিম বাংলাকে আবার কেন্দ্রীয় সরকার ভাবছে, তাহলে যেহেতু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পশ্চিম বাংলার ক্ষমতাকে দখল করা গেল না, তাহলে আমরা অর্থনৈতিক একটা অবরোধ তৈরি করি। পশ্চিম বাংলার ডেভেলপমেন্টের যে টাকা, প্রাপ্য টাকা, সে টাকা কেন্দ্রীয় সরকার আজকে দিচ্ছে। কেন্দ্রীয় বাজেট হয়ে গেল, পশ্চিম বাংলাকে বঞ্চনা করা হলো। এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার চাইছে পশ্চিম বাংলার প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি হোক। কোথাও কোথাও দেখেননি, কোথাও কোথাও বাম মানসিকতার কিছু কিছু কন্ট্রাক্টর, ঠিকাদার, তারা বিভিন্ন জায়গায় চিৎকার করতে চাইছে আমাদের প্রাপ্য দাও, আমাদের প্রাপ্য দাও। চিৎকার এরা করতে চাইছে, নিশ্চিত তাদের প্রাপ্য দরকার আছে। রাজ্য সরকারও বলছে কেন্দ্রীয় সরকারকে আমাদের প্রাপ্য আমাদের দিন, কিন্তু এরা কেন বলছে? এদের দিকে উস্কাচ্ছে বেশি করে, অস্থিরতা তৈরি করার জন্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার সাধারণ মানুষের উন্নয়নমুখী যতগুলো প্রকল্প, সকল প্রকল্পকে তিনি অব্যাহত রেখে এবং সুন্দরভাবে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য ঐতিহাসিক তার যে সিদ্ধান্ত পশ্চিম বাংলায় দুয়ারে সরকারের মধ্য দিয়ে যখন পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া চালু করছে, তারপরেও আমরা দেখেছি সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতার মধ্যে থেকে কর্মচারীদের তিনি 4% দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আমাদের আরো বেশি প্রাপ্তি হলে আরো বেশি আমরা খুশি হতাম। কিন্তু আমরা এটাও মনে করি স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা সেই কবিতা আমাদের মনে আছে, মায়ের দোয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে বাড়ি, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতার মধ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটুকু দিতে পেরেছেন সেটা আমাদের কাছে আনন্দের, সেটা আমাদের কাছে গর্বের, সেটা আমাদের অহংকারের। তার জন্য আমরা নতমস্তকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এরপরে যেটা ভাবি, আজকে কর্মচারী যারা আছেন, আজকে নিরাপত্তার বিষয় যেমন ভাবে পশ্চিম বাংলার গ্যারান্টি পেয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গই সেখানে কর্মচারীদের পেনশন চালু আছে। আপনারা কোভিড পিরিয়ডে অনেকে চাকরি করেছেন, কাজ করেছেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন কেন্দ্রীয় সরকারের
সেই সময়ের কর্মচারীরা কোভিড পিরিয়ডে তাদের একটা বেতনের অংশ কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলকভাবে কেটে নিয়েছে। কিন্তু আমরা যারা পশ্চিমবাংলার কর্মচারী, সে প্রজেক্টের হোক, ঠিকা ভিত্তিক হোক, চুক্তি ভিত্তিক হোক, পার্মানেন্ট কর্মচারী হোক, আমাদের একটা পয়সাও কাটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়ে গেছে। আজকে এমনি ভাবে একটা প্রক্রিয়া চলছে পশ্চিমবাংলার মধ্যে প্রশাসনের। এটা ঘটনা। বাম সরকারের পিরিয়ডে 100% কর্মচারী ছিল, কিন্তু 10% উন্নয়নের কাজ ছিল না। আজকে এতগুলো প্রায় 70-এর মতো প্রকল্প পশ্চিমবাংলার গ্রামগঞ্জে রূপায়িত হচ্ছে, অথচ প্রশাসনের মধ্যে 50% কম কর্মচারী নিয়ে সেই প্রকল্পগুলো রূপায়িত হচ্ছে। আমরা যারা কর্মচারী, আপনারা যারা কর্মচারী, প্রত্যেকেই নিশ্চিতভাবে কাজের চাপে আমরা ব্যস্ত। কিন্তু এটাও ঠিক, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, চেষ্টা করছেন, নিয়োগ হোক, নিয়োগ তিনি করতে চাইছেন। আর পশ্চিমবাংলার বিরোধী দলনেতা চাইছেন এই পশ্চিমবঙ্গের সরকার যাতে না নিয়োগ করতে পারে। তিনি বারে বারে কোর্টের দ্বারস্থ হয়ে পশ্চিমবাংলার স্বচ্ছ মেধাভিত্তিক যে নিয়োগগুলো করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলোকে যে কোনো অজুহাতে আটকে দেওয়ার জন্য প্রক্রিয়া করছেন। একদিকে স্লোগান দিচ্ছেন বাইরে চিৎকার করে বেকারদের চাকরি চাই, অপরদিকে আমরা দেখছি বেকার যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন ছেলে যারা চাকরির জন্য তারা নির্বাচিত হচ্ছে, তাদের সেই প্যানেল কি করে বাদ দেওয়া যায় তার জন্য একে ওকে তাকে দিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে। আমরা মনে করছি যে মা মাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা, আমাদের অভিভাবিকা। তিনি বাংলার কর্মচারীর প্রতি তার দরদ আছে। যারা বিগত দিনে বাম সরকারের সময় থেকে সংগঠন করছিল, এখন তারা রামের প্রতি ভেতরে ভেতরে বলছে আর বাইরে ইনকলাব জিন্দাবাদ করছে। আমরা দেখছিলাম গত 3-4 দিন আগে, গত 19 এবং 20 তারিখে সম্ভবত তারা ডিএম অফিসে তারা কিছু বিক্ষোভ করছিল, কি না ডিএ দিতে হবে। তাদের সংখ্যাটা দেখছিলাম কতজন জানেন? 56 জন। তার মধ্যে 6 জন ইন সার্ভিস, 55 জন অবসরপ্রাপ্ত। ফেস্টুনটা ছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আমার তো মনে হয়েছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি নয়, ফেস্টুনের নামে আগের সামনে উচিত ছিল লিখে দেওয়া অবসরপ্রাপ্ত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, কারণ ম্যাক্সিমাম কর্মচারীগুলোই তাদের অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও কিন্তু এই ডিএর মধ্যে আওতায় আনা হয়েছে। আজকে এমনি ভাবে যখন আমাদের বিভিন্ন দপ্তরগুলো আছে, আজকের গ্রাম পঞ্চায়েতের আমাদের ইউনিটে এখানে একটা ভালো সংখ্যায় কর্মচারীরা আছেন। আমি জানি যারা ছাত্রাবস্থায় এসএফআই করেছে, এখন এসে তারা বিজেপি করছে, অফিসের মধ্যে বিজেপি করতে পারছে না, কিন্তু তারা তৃণমূলের কি করে বিরোধিতা করা যায়, ফেডারেশনের কি করে বিরোধিতা করা যায়, সে চেষ্টা তারা করছে। কিছু অসৎ কর্মচারীর জন্য প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা আপনাদের কাছে বারবার অনুরোধ করি, বিগত সভাতেও বলেছি, মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এটা পরিবর্তনের সরকার। পরিবর্তনের সরকারের শব্দের সঙ্গে আমরাও যুক্ত। কারণ কি? আমরা ব্যবহারটা পরিবর্তন করি। সাধারণ মানুষকে যখন পরিষেবা দেবো তার সঙ্গে ভালো ব্যবহারটা করি, হাসি মুখে ভালো ব্যবহার করি। আমরা অফিসে যারা বসে থাকি, সাধারণ মানুষ এলে তাদের না যেন হেয় প্রতিপন্ন করি। সাধারণ মানুষ এলে তাদেরকে বলি, আসুন বসুন, আপনাকে কি সাহায্য করতে পারি বলুন। আপনার হয়তো সাহায্যের সবকিছু জায়গায় আপনার সুযোগ নেই, তাই পরামর্শ দেবেন, দুর্ব্যবহারটা করবেন না। সাধারণ মানুষ অফিসে এলে অনেকে ভাবে আমি অফিসে এসে বুঝি অপরাধ বোধ করে ফেলেছি। তাই সকলকে বলবো ব্যবহারটা ভালো করবেন। আমাদের পঞ্চায়েতের ইউনিট এখন তৃণমূল স্তর পর্যন্ত যে সরকারটা চলে, আমাদের পঞ্চায়েতের ইউনিটের যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে আমাদের সবই নয় অনুরোধ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দিতে গিয়ে আমরা কর্মচারী হিসেবে, সংগঠন হিসেবে আমাদের যে ভূমিকা যেখানে পালন করার কথা সেখানে করবেন। কোথাও যদি মনে হয় আপনি দুর্নীতির সঙ্গে লড়াই করতে পারছেন না, আমরা যারা নেতৃত্ব আছি আমাদেরকে বলবেন, আমরা আপনাকে সাহস যোগাবো, আমরা আপনাদেরকে সাহায্য করব। কিন্তু দুর্নীতির সঙ্গে আপনারা করবেন না, এটা আমাদের সাংগঠনিক নির্দেশ। আশা বন্ধুরা আছেন যারা আমরা দেখেছি কোভিড পিরিয়ড থেকে যারা নিশ্চিন্তে আজ পর্যন্ত এই সমাজ ব্যবস্থায় বেঁচে আছি, যে দিদিরা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে উপেক্ষা করেও এই
বিশাল বিভৎসময় সময়ে আমাদের এই জনজীবনকে আজকে সুন্দর এবং সুস্থভাবে গড়ে তুলতে সহযোগিতা করেছেন। আশার দিদিদেরকেও আমরা সাংগঠনিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আইসিডিএস তো আছেন, আইসিডিএস দের সঙ্গে কথা বলছিলাম, আমি স্টেটের নেতৃত্বদের সঙ্গে কথা বললাম। আপনারা যে কথা বলছিলেন যে মোবাইলের নগদ টাকা দিয়ে দেওয়া যায় কিনা, মোবাইলের নগদ টাকা আপনার যেহেতু টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়েই আপনারা আইসিডিএস অফিসগুলো থেকে আপনারা যে যা মোবাইল পেয়ে যাবেন, এরকমই একটি প্রক্রিয়া সরকারিভাবে হচ্ছে। ভিআরপিদের বিষয় নিয়ে ভিআরপিদের সাংগঠনিক ভাবে বেশ কিছুদিন তাদের টাকা প্রাপ্তি বন্ধ ছিল, কিন্তু সাংগঠনিক ভাবে উদ্যোগ নেওয়ার পরে আমাদের রাজ্য আহ্বায়ক প্রতাপ রায় এবং ভিআরপিদের যে রাজ্যের নেতৃত্ব মিজানুর, এদের উদ্যোগ নিয়ে মূলত তাদের একটা জায়গায় যোগাযোগ করে সাংগঠনিক একটা শক্তি তৈরি করা গেছে, প্রশাসনের কাছে বোঝানো গেছে এদের উপযোগিতা। ভিআরপিদেরও আশা করছি আগামী দিন কোনো সুসংবাদ আমরা এনে দিতে পারবো সাংগঠনিকভাবে। আমরা ব্লক ইউনিটের যারা আছেন, মানসবাবু থেকে শুরু করে যারা নেতৃত্বরা দেন, ব্লকের যারা কালেক্টর এবং আরএডি সেটআপের যারা কর্মচারী, আপনারা ইতিমধ্যে জানেন যে প্রমোশনের একটা গতি এই জেলাতে মূলত গত পরশু দিনও আমাদের প্রমোশন হয়ে গেছে। আমি কালকেও সুরজিৎকে বলছিলাম কালেক্টর সেটআপে যে প্রমোশনের বিষয়গুলো আছে দ্রুততার সঙ্গে করতে, এবং সে জায়গায় প্রশাসনও যথেষ্ট তদবির করছেন, চেষ্টা করছেন। আমরা গর্বিত যে আমাদের জেলাতে প্রশাসনিকভাবে যে সহযোগিতা প্রমোশনের ক্ষেত্রে পেয়ে থাকি, তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ জেলা প্রশাসনের কাছে। আজকের প্রমোশনের ক্ষেত্রেও গতি বাড়ছে। এগ্রিকালচার, ফিশারি এবং হেলথ ডাইরেক্টরেট, প্রত্যেকটা ডাইরেক্টরেট নিয়ে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রমোশন বৃদ্ধি এবং পোস্ট বৃদ্ধির জন্য কমন ডাইরেক্টরেটের একটা পোস্ট মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি হাইপার কমিটি করে দিয়েছেন স্টেটে। হাইপার কমিটিতে সমস্ত দপ্তরের সচিব, চিফ সেক্রেটারি এবং আমাদের সংগঠনের প্রতিনিধিরাও আছেন। হাইপার কমিটির দ্রুত একটা মিটিং হয়ে গেছে এবং আগামী মিটিং এর আগে আশা করছি কমন ডাইরেক্টরেট, কমন ক্যাডার নিয়ে বিশেষ সিদ্ধান্ত আমরা নিশ্চিত জানতে পারবো। বিএসকে দের বিষয়টা, আমরা বিএসকে দের উপর বেশি আশান্বিত এ কারণে, বিএসকে কেউ বুঝতে পারেনি প্রথমে যে বিএসকে মতো একটা সংস্থা পশ্চিম বাংলায় সরকারি সকল প্রকল্পগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এসে কাজ করতে পারে। ইয়াং, এনার্জেটিক বহু ভাই বোনেরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে অনেকটাই এগিয়ে দিয়েছেন। আজকে সরকারি যতগুলো প্রকল্প, সব প্রকল্পের সুবিধাগুলো বিএসকে থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু বিএসকে যারা ভাই ও বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ করব, দু একজন বিএসকে বন্ধু বান্ধবদের জন্য কিন্তু এই প্রকল্প নিয়ে দু একজনের কাছে আমাকে কথা শুনতে হয়। সাধারণ মানুষ গেলে কেউ বলে কোথাও কোথাও কম্পিউটারে প্রিন্টারে কালি নেই, কিংবা বলে কাগজ শেষ হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে দু একটা বিক্ষিপ্ত জায়গায় এসছে। আমরা কিন্তু যারা ভাবছে তবিয়তে থেকে কাজ একটা যখন পেয়ে গেছি ইচ্ছে খুশি করে যাব, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করবে, না হলে কিন্তু জেলা প্রশাসনের চোখে আমরা দিয়ে দিলে সে জায়গাটা কিন্তু তোমাদের খুব একটা সুখের হবে না। তাই আমরা এর পরবর্তী পর্যায়ে বিএলআরও দপ্তরে আজকে দেখছিলাম যে ব্লক ইউনিটের যে প্রেসিডেন্ট বিএলআরও অফিসে সে নিজেই আসেনি, অথচ এখানে যখন পোস্টিং হওয়ার সময় শ্যামলদা আমাকে তমলুক ব্লকে পোস্টিংটা করে দিতে হবে, একটু দেখে দিন, বাড়ি ময়না। ঠিক আছে, আমি চন্দনবাবুকে বললাম ঠিক আছে, এবারে আমাদের দেখতে হবে কি করে খেজুরি 1, 2 কিংবা রামনগর 2 বা দেশপ্রাণ ব্লকের দিকে ওকে পাঠানো যায়। তাহলে বুঝতে পারবেন সকাল থেকে এসে মিটিং এ বসে আছে, আর এত ব্যস্ততা থাকবেন বাড়ির কাজ নিয়ে। এই জিনিসগুলো মানা যায় না। সাংগঠনিকভাবে সুযোগ সুবিধা নিয়ে বাড়ির কাছে পোস্টিং পাবো আর সংগঠনের মিটিং এর দিন বাড়িতে বসে থেকে আরাম করে সময় কাটাবো, এটা মেনে নেওয়া যায় না। ভোকেশনাল টিচার থেকে এসআই অফ স্কুল, ফুড, এমজি এনার্জি যারা আছেন তাদেরকে বলি যে এমজি এনার্জির এতদিনের কোনো সংগঠন
ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিল না। স্বাভাবিকভাবে এমজি এনার্জি এর একদিকে কেন্দ্রীয় সরকার এমজি এনার্জি তে দেওয়া টাকা বন্ধ করে দিয়ে প্রকল্পটাকে প্রায় তুলে দেওয়ার পথে নিয়ে গেছে। আর সে জায়গায় দাঁড়িয়ে এমজি এনার্জি যে সংগঠন ফেডারেশনের সঙ্গে খুব দ্রুত যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে। ও রাজ্য পর্যায়ের নেতৃত্ব আজকে মহিনা কাছে, মহিনাকে একদিকে আমাদের মহিনা ব্লক কমিটির সম্পাদকও বটে। আমরা চেষ্টা করছি এমজি এনার্জি এই ইউনিটটাকে আমাদের জেলা ফেডারেশনের রাজ্য ফেডারেশনের সঙ্গে যুক্ত করে আমার রাজ্য আয়োজক প্রতাপ নায়কের সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যে একটা প্রস্তাবিত কমিটি আছে। এমজি এনার্জি এর ইউনিটটা রাজ্য পর্যায়ে সরাসরি ফেডারেশনের শাখা সংগঠন হিসেবে ঘোষণা হয়ে গেলেই পরবর্তী পর্যায়ে তাদের যে দাবি সনদ নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা হয়ে নিশ্চিতভাবে তার সমস্যার সমাধান হবে এই আশা আমি করছি। এর ভাবে আছে আমাদের প্রাণী বন্ধু প্রাণী মিত্রা এবং আমাদের যে ভেটেরিনারি প্রাণী সম্পদ এই দপ্তরের নেতৃত্ব থেকে আমাদের যেহেতু স্টিয়ারিং কমিটির একজন নেতৃত্ব দেন বাড়ির মজুমদার এবং রাজ্যের শাখা সংগঠনের দায়িত্বে যেহেতু আমাদের চন্দ্রনাথ আছে। ইতিমধ্যে আমরা কথা বলেছি যে এই সাংগঠনিক বিষয়গুলো নিয়ে প্রাণী মিত্রা প্রাণী বন্ধু নিয়ে কি করে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়। গতকাল আমি দেখছিলাম আমাদের গত পরশু আমরা দেশপ্রাণ ব্লকে একটা মিটিংয়ে গেছিলাম। সেখানে গিয়ে শুনেছিলাম যে কোথাও কোথাও এই জেলাতে কোথাও কোথাও ভ্যাকসিন নিতে গিয়ে পয়সা দিতে হয়, কোথাও কোথাও ভ্যাকসিন নিতে গিয়ে পয়সা দিতে হয় না। এই জায়গাগুলো নিয়ে আমি সেদিনকার বলেছি আপনাদের চন্দনাচার্য দায়িত্বে আছেন জেলার, তার সঙ্গে কথা বলুন, বলে আমরা যারা ফেডারেশনের নেতৃত্বরা আছি আমরা নিশ্চিতভাবে কথা বলবো। কারণ একটি জেলাতে দুরকম সিদ্ধান্ত কার্যকরী হতে পারে না। যা সিদ্ধান্ত হবে একই সিদ্ধান্ত হবে, সেটা নিয়ে নিশ্চিতভাবে আমরা কথা বলবো। আমরা আশা করছি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বোপরি আমি সাংগঠনিকভাবে আপনাদের কাছে বলতে চাই যে সাংগঠনিকভাবে আজকে খুব দ্রুত খুব তাড়াতাড়ি পঞ্চায়েত এবং এমজি এনার্জি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের একটা ট্রান্সফার একটা রদবদলের একটা প্রস্তুতি জেলা প্রশাসন থেকে হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ বিক্ষিপ্তভাবে বলছেন ফোন করে বা কেউ কাউকে দাদা দিদি ধরে যে আমার ট্রান্সফার চাই, আমার ট্রান্সফার চাই। আমার ট্রান্সফার তো চাই শুধু নয়, আমার পছন্দের জায়গায় ট্রান্সফার চাই। আমি বিনয়ের সঙ্গে বলবো আমরা এখানে কেউ ভারত সেবা সংসঙ্গ করতে আসেনি বা রামকৃষ্ণ মিশন করতে আসেনি। যারা আমাদের সংগঠনকে দায়িত্ব নিয়ে অ্যাক্টিভ ভাবে সংগঠন করছে আমরা তাদেরকে, যারা যতটা সংগঠনকে দেখবে সংগঠন ঠিক ততটাই তাদেরকে দেখবে। এখানে কেউ শুধু ভাবে যে আমি ফেডারেশনের মেম্বারশিপটা ফিল আপ করে দিলাম, আমার এই জেলায় মেম্বারশিপ ফিল আপ হয়েছে 10,000 থেকে 12,000 ফিল আপ হয়ে আছে, কিন্তু সেটা তো কর্মসূচিতে যখন দেখি আমরা 10-12,000 কর্মচারী দেখিনি। তোমার এই ব্লকের মেম্বারশিপ কত ফিল আপ হয়েছে? 600। আর আজকে আমাদের উপস্থিত কত? 200 থেকে 250 থেকে 300 কর্মচারী, 50% কর্মচারী এসছে। অনেকেই আসেননি মেম্বারশিপের ক্ষেত্রে। কেন আসেনি সেটা সীমাবদ্ধ এরা করেছিল কিনা বা ইচ্ছা সুযোগ সত্ত্বেও আসেনি, এটা কিন্তু আমরা ব্লকে মূল্যায়ন করব। এবং সর্বোপরি আমি আমাদের জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি এবং জেলা পরিষদের মেন্টর অজিতবাবু একটা কথা বলছিলেন যে সাংগঠনিক শৃঙ্খলার জন্য আমাদের কিছু শিক্ষণ শিবিরের দরকার আছে। নিশ্চিতভাবে আমিও মনে করি যে আমরা একদম ইউনিটের সভাপতি নিয়ে, ব্লক সভাপতি নিয়ে, মহকুমা এবং জেলা কমিটি নিয়ে আমরা একটা সভাপতি শিক্ষণ শিবির করেছিলাম 350 জনের দীঘাতে, আজ থেকে প্রায় 3-4 বছর আগে। আমরা আগামী এপ্রিল মাসে আমরা জেলাতে, জেলা সদরে কোথাও একটা জায়গায় শিক্ষণ শিবির নিশ্চিতভাবে করব। কারণ সরকারি নিয়ম নীতি এবং সাংগঠনিক শৃঙ্খলা শেখার প্রচন্ড প্রয়োজন আছে। আর সকলকে বলবো পারস্পরিক কর্মচারীদের মধ্যে সম্পর্ক বজায় রাখুন, প্রশাসন যাতে গতিশীল হয়। আজকে অর্ণব বাবু বলছিলেন, শুনে ভালো লাগলো যে জেলার মধ্যে ব্লক আজকের উন্নয়নের নিরিখে সব থেকে এগিয়ে আছে। কারণ এটা আমি মনে করি এই ব্লকের যিনি প্রশাসক দক্ষ বিডিও সাহেব, তাকে আমি গড়বেতাতে, আমি যেহেতু স্টিয়ারিং কমিটির মেম্বার এবং পশ্চিম মেদিনীপুরের অবজারভার থাকাকালীন আমি একটা প্রোগ্রামে গেছিলাম গড়বেতা ওয়ান ব্লকে। সেখানে বিডিও সাহেবের যে কাজের গতি দেখেছিলাম এবং কাজের গতির মধ্য দিয়ে যে জনপ্রিয়তা আমার মধ্যে আমি আমার চোখে দেখেছিলাম, ঠিক অনুরূপভাবে 1 বছরের মধ্যে দেখেছি
এই ব্লকে এসেও একটা গতি নিরিখ তিনি তৈরি করতে পেরেছেন। আমি প্রথমে এসে লক্ষ্য করছিলাম যে এই পাশের ফাঁকা মাঠটা পড়েছিল, ফাঁকা মাঠে এত ভিডিও গেছে, কেউ কিন্তু ভাবেনি যে এখানে একটা বিল্ডিং করা যেতে পারে। ওনাকে বললাম হঠাৎ করে আপনার মাথায় এই জিনিস এলো কেন? উনি বলছেন গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে, প্যান্ডেল করতে গিয়ে 2 লাখ থেকে 3 লাখ টাকা খরচ হয়ে যায়, বছরে অনেকগুলো প্রোগ্রাম হয়। আর আমি যদি একটা স্থায়ী প্রোগ্রাম করে দিই তাহলে এখানে ব্লকের যে কোনো অনুষ্ঠান থেকে, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সবই করা যাবে, একটা পার্মানেন্ট সম্পদ আমার তৈরি হবে। এই যে চিন্তা ভাবনা, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এরকম একজন প্রশাসক আমরা তমলুকবাসী পেয়ে নিশ্চিতভাবে আমরা গর্বিত। আমরা তাই দক্ষ প্রশাসক হিসেবে যেমন তাকে এই জেলায় পেয়ে আমরা এই জেলাকে, এই ব্লককে আরো বেশি এগিয়ে নিয়ে যাব। এবং শুধু এই একা তিনি পারবেন না, আমরা যারা অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন আরআই অফিস থেকে শুরু করে এগ্রিকালচার থেকে লাইন ডিপার্টমেন্ট, বিআরপি, প্রাণী মিত্র প্রত্যেকে আছে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আধিকারিক কাজের নিরিখে যেমন ভালো হন, আবার মানবিক দিক থেকেও ভালো হন। আপনাদের কারোর কোথাও কোনো কষ্ট হলে সাংগঠনিকভাবে ইউনিটের নেতৃত্বের মধ্য দিয়ে ব্লক নেতৃত্বদের নজরে আনবেন, তিনি প্রশাসনিকভাবে সেই জায়গায় তুলে নিয়ে আসবেন কোন সমস্যাটা আছে, আর তারপরে সমস্যাটা মিটবে। কারণ আপনাদের কাছে আমি বলি যে আমরা সেরকমই সংগঠক যে একজন কর্মচারী, অনেকে বলে আমি 1 মিনিট নিয়ে নিচ্ছি, অনেকে বিভিন্ন জায়গায় বলে মামাটি মানুষের সরকারের সময়ে নাকি আধিকারিকদের ক্ষমতা এত বেড়ে গেছে, সিপিএম এর সময়ে সংগঠনের ক্ষমতা ছিল, এখন নাকি আধিকারিকের ক্ষমতা বেড়ে গেছে। আমি বলি এটা ঠিক না, এটা ঠিক না। কেউ ব্যঙ্গ করে কথা বলে। হ্যাঁ, তৎকালীন সময়ে ডব্লিউবিসিএস এর থেকে এলসিএস এর গুরুত্ব বেশি ছিল, পার্টি ক্যাডারজি চালাতো। আমরা এই জেলায় দেখেছি কাতিয়া 1 ব্লকে আইএএস অবোধ সিংহল, তার অফিসের মধ্যেই আমাদের সংগঠন করতো না, জুনিয়র ইঞ্জিনিয়ার তার প্রতি গলায় দড়ি নিয়ে নিল অফিস চলাকালীন। আমরা প্রতিবাদ করলাম, আমরা আন্দোলনের সংগঠিত করলাম। আমাদেরকে 15 দিন সময় চাওয়া হয়েছিল। সংগঠনগতভাবে আমরা বলেছিলাম 15 দিন নয়, 15 মিনিট আমরা সময় দিতে পারি, তার মধ্যে একে জেলা ছাড়া করতে হবে। প্রশাসন সেদিন কিন্তু আমাদের সেই দাবিকে মান্যতা দিয়ে তাকে কিন্তু 15 মিনিটের মধ্যেই কাঁথি 1 ব্লক থেকে উদ্যোগ করে নেওয়া হয়েছিল। এটা সাংগঠনিক শক্তি না, যদি আমরা জেলায় সেরকম ভাবে থাকতাম আমাদের দাবি মান্যতা পেত না। যারা বলে সংগঠন বলে কিছু নেই, তারা ভুল বলে। আপনাকে আপনার সাংগঠনিক শক্তি গ্রহণ করতে হবে, সাংগঠনিক মর্যাদা প্রশাসনের কাছে পৌঁছে দিতে হবে যে আপনি সংগঠনের আজকের যে শক্তি নিয়ে আপনি কাজ করছেন, আগামী দিন সংগঠনের মর্যাদাটা আপনার কাজের মধ্য দিয়ে ফিরিয়ে আসবে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন এই ব্লকের সংগঠন আরো বেশি এগোক, এই আহ্বান রাখবো। আজকে নিশ্চিত আগামী দিনের একটা ব্লক কমিটি তৈরি হবে, আমাদের মহকুমা সভাপতি আছে, সেটা সেই প্রোটোকল অনুযায়ী ডিক্লেয়ারও করবে। তাই সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ, আমাদের রাজ্য আয়োগ সম্মানীয় প্রতাপ রায় জিন্দাবাদ, আমাদের জেলা সাংগঠনিক জেলা সভাপতি, জেলা পরিষদের মেন্টর সম্মানীয় অসিত ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার।